বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ক্লাস শুরু করছি। তোমাদের গত ক্লাসে আমি বিজ্ঞান মেথড পড়িয়েছিলাম এবং বিজ্ঞান মেথড পড়ানোর পরে বেশ কয়েকজন কোশ্চেন করেছে যে স্যার আসলে আমরা মেথড কীভাবে বুঝবো যে কোনটা সিমপ্লেক্স মেথড 1 এবং সিমপ্লেক্স মেথড 2। এবং তারপরে আরও কোশ্চেন ছিল যে মিনিমাম রেশিও সেম হলে আমরা কিভাবে পিভট এলিমেন্ট চুজ করব। এবং তারপরের কোশ্চেনটা যেটা আসলে মূল কোশ্চেনটা ছিল যে আসলে দুইটাই যদি মানে একটা ম্যাথস করাইছিলাম যে আমি মিনিমামটা না নিয়ে তার চেয়ে একটু বড়টা নিয়েছি এবং বলেছিলাম যে আসলে মিনিমামটা নিলে এখানে ম্যাথসটা বড় হয়। এটাই আসলে মূল কোশ্চেনটা যেটা আমরা কিভাবে বুঝবো। আচ্ছা, তাহলে প্রথমে শেষ কোশ্চেনটার অ্যান্সার দিয়ে শুরু করি যে আমাদের যখন আমরা -6 বা -5 ওই স্পেসিফাই করে আমি বলি যে ওই ম্যাথসটা ছিল আসলে 2 কনস্ট্যান্টস আর 0। যখন আমরা বেশি প্র্যাকটিস করব তখনই দেখব যে ম্যাথসের স্টাইলটা যখন দুইটা কনস্ট্যান্ট 0 হয়ে যাবে তখনই আসলে আমাদের বুঝতে হবে যে এখানে কিছু একটা প্রবলেম আছে এবং সেই প্রবলেম বলতে আসলে একটু টেকনিক্যালি আমাদের একটু হ্যান্ডেল করতে হবে এই ম্যাথসটা। এবং সেটার ক্ষেত্রে আসলে আমাদেরকে জাস্ট মিনিমাম রেশিও পিভট এলিমেন্টে মোস্ট নেগেটিভের চেয়ে একটু বড়টা আমি চুজ করব। এটা আমাদের প্র্যাকটিস করতে করতেই আমাদের আয়ত্তে চলে আসবে। তারপরে যেটা যে আসলে আমরা কিভাবে বুঝবো বিজ্ঞান মেথড কিনা, যখন আসলে আমরা অবজেক্টিভ ফাংশন যখন লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমটাকে আমরা স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসি, তো নিয়ে আসার পরে যখন আমাদের একটা আর্টিফিশিয়াল এক বা একাধিক আর্টিফিশিয়াল ভেরিয়েবল ইন্ট্রোডিউস করতে হয় তখনই আসলে আমাদের অবজেক্টিভ ফাংশনে -m মানে m মাল্টিপ্লাই করে ওই a1 a2 যে আর্টিফিশিয়াল ভেরিয়েবল সেগুলোকে মাইনাস করতে হয়। সেই জায়গায় এটাই আসলে আমরা তখনই বুঝতে হবে যে এখানে আমাদেরকে বিজ্ঞান মেথডটা ইউজ করতে হচ্ছে। তো আশা করি মোটামুটি ক্লিয়ার যে আসলে আমি বিজ্ঞান মেথড কি মানে কখন বুঝবো, যখনই আমার m থাকবে অবজেক্টিভ ফাংশনে তখনই আমি বিজ্ঞান মেথডে চলে যাব। এবং তারপরেও আবারও মানে কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে যে কোশ্চেন ছিল যে আমরা যখন আসলে মূলত যখন টেবিল ফরম্যাট সিমপ্লেক্স টেবিল তৈরি করি তখন আসলে আমাদের একটা ইউনিট বেসিস ম্যাট্রিক্স যেটা সেটা আমাদের তৈরি করতে হয়। তো সেই তৈরি করার ক্ষেত্রে যখন সারপ্লাস ভেরিয়েবল আসে তখন কিন্তু আসলে এই ইউনিট বেসিস ম্যাট্রিক্সটা তৈরি হয় না। সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের এই আর্টিফিশিয়াল ভেরিয়েবল নিয়ে আসতে হয়। তখনও আমরা এই আর্টিফিশিয়াল ভেরিয়েবল যদি আনি তখন ওই যে বিজ্ঞান ইন্ট্রোডিউস করতে হয় যদি, তাহলে সেক্ষেত্রে আমাদের বিজ্ঞান মেথড করা লাগবে। আশা করি মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। এখন আমি আজকে আবার আরেকটা ম্যাথস দিয়ে শুরু করব, সেটা হচ্ছে বিজ্ঞান মেথডই, কিন্তু এখানে পরীক্ষায় আসছে বাট এখানে বলেও দিচ্ছে যে মেথডটা কিভাবে কি করতে হবে। তো সেই অনুযায়ী আমি শুরু করি, দেখা যাক। এখানে লেখা আছে ইউজ পেনাল্টি মেথড। হ্যাঁ, আরেকটা নাম এটার, পেনাল্টি মেথড সলভ দ্য এলপিপি। ইউজ পেনাল্টি মেথড সলভ দ্য লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। ঠিক আছে, তো এইখানে দেয়া আছে ফাংশনটা ম্যাক্সিমাইজ max z equals to 2x1 plus x2 plus 3x3 এবং পরে সাবসেট 2 দেয়া আছে x1 plus x2 plus 2x3 less or equal 5, 2x1 plus 3x2 plus 4x3 equals to 12, x1 x2 x3 greater or equal 0। এই হচ্ছে আমার লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমটা। এবং এইখান থেকে আমাদের অ্যাজ ওয়েল মানে আমরা আগে যেই রকম করে শুরু করেছি যে আমাদেরকে প্রথমে আসলে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যেতে হবে, তবে তার আগে খুব ক্লিয়ারলি দেখতে হবে যে আসলে আমার যেই ম্যাথসটা সেটা ঠিক মতো তোলা হয়েছে কিনা। এখানে সব কিছু ঠিক আছে।
তো প্রথমে যদি আমি এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যেতে চাইলে আমাকে কি করতে হবে, এই নিয়ে আমরা একটা চ্যাপ্টার অলরেডি করে ফেলেছি এবং বেশ যেহেতু আমরা সিমপ্লেক্স মেথড 1 শেষ করে 2 এ আসছি, প্রতিটা ম্যাথসেই আসলে আমাদের মানে কিভাবে এই এটা করতে হয়, স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসতে হয় সেটা আমরা মোটামুটি জানি। তারপর আমরা শুরু করলাম আজকে যে স্ট্যান্ডার্ড ফর্ম দিয়ে আমরা শুরু করব। তো এখানে যদি স্ট্যান্ডার্ড ফর্ম নিতে হয় তাহলে আমাকে কি ইন্ট্রোডিউস করতে হবে, ইন্ট্রোডিউসিং ফার্স্ট select variable in first constraint, select variable in first constraint and artificial variable in second constraint. We get তো প্রথমে আমি স্ল্যাক ভেরিয়েবল এবং পরে হচ্ছে আর্টিফিশিয়াল ভেরিয়েবলের কথা বলছি, কারণ এখানে আমাদের ইকুয়াল টু সাইন আছে। ঠিক আছে, তো আগে ম্যাক্স জেডটা আমি লিখলাম, এখানে ম্যাক্স জেড ইকুয়ালস টু 2x1 প্লাস x2 প্লাস 3x3, এটাকে আর মডিফাই করা হবে একটু পরে দেখে সাবজেক্ট টু x1 প্লাস x2 প্লাস 2x3 মাইনাস প্লাস s1, কারণ এখানে স্ল্যাক ভেরিয়েবল ইকুয়ালস টু 5। ঠিক আছে, দেন হচ্ছে 2x1 প্লাস 3x2 প্লাস 4x3 ইকুয়ালস প্লাস a1 ইকুয়ালস টু 12। আচ্ছা, নিচেরটা একটু ক্লিয়ার হওয়ার জন্য আমি দেখাচ্ছি যে নিচেরটা যদি দেখতে চাই, এই যে আমি আবার দেখালাম যে 2x1 3x2 জাস্ট আমি কি করেছি, এটার একটা আর্টিফিশিয়াল ভেরিয়েবল আমি এখানে অ্যাড করেছি। ঠিক আছে, তো আর্টিফিশিয়াল ভেরিয়েবল অ্যাড করার কারণেই কিন্তু এখন আমাদের মোটামুটি এটা মানে দেখা যাচ্ছে এখন। তো এই হচ্ছে আর্টিফিশিয়াল ভেরিয়েবল অ্যাড করার কারণে আমি স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসছি, কিন্তু আমার অবজেক্টিভ ফাংশন যেটা ম্যাক্স জেড সেখানে একটু চেঞ্জ হবে। ঠিক আছে, তো সেই চেঞ্জটা কি, সেই চেঞ্জটা নিয়ে আমরা শুরু করি এবং এখানে ইনিশিয়াল যে বেসিক ফিজিবল সলিউশন যেটা, সেটাও আমরা এখানে দেখব যে আসলে ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশনটা কি। তবে তার আগে যেহেতু এখানে আমরা স্ল্যাক ভেরিয়েবল অ্যাড করেছি, তো এখানে 0s1 মাইনাস ma1 বিগ্যাম এর ক্ষেত্রে আমরা বলছি যে আর্টিফিশিয়াল ভেরিয়েবল যদি ইউজ করতে হয় তাহলে অবজেক্টিভ ফাংশনে m মাল্টিপ্লাই হয়ে এর সাথে মাইনাস হবে, কিন্তু স্ল্যাক ভেরিয়েবলে সেটা 0 ইন্টু s1 হবে। তো এইখানে আমরা দেখি যে কনস্ট্যান্ট ক্লাস ছিল সেটা হচ্ছে x1 x2 x3, তারপর হচ্ছে s1 a1, এগুলো হচ্ছে গ্রেটার ইকুয়াল 0। এই হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ফর্ম এবং আমরা দেন তারপর হচ্ছে চলে যাব সিমপ্লেক্স টেবিল ফর্ম করার জন্য। সিমপ্লেক্স টেবিল ফর্ম করতে হলে আমাদের সবাই মোটামুটি এই ব্যাপারে জানি যে আসলে কি করতে হবে। প্রথমে আমাদেরকে বেসিস ভেরিয়েবল যেগুলা কনস্ট্যান্টগুলো লিখতে হবে, উপরে সি যে দিয়ে কোএফিশিয়েন্টগুলো লিখতে হবে। এখানে একদম বেসিস, এখানে হচ্ছে সি কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েবল, সিজন এখান থেকে আমি দিলাম, এখানে হচ্ছে x1 x2 x3 s1 a1। ঠিক আছে, আর এখানে আমার বেসিসটা হচ্ছে s1 এবং a1, যেটার এই কোএফিশিয়েন্ট হচ্ছে 0 0। আচ্ছা, এখন আমরা কিভাবে ফর্ম করি
যে x1 এর সাথে এখানে আছে 2, x2 এর সাথে 1, x2 এর সাথে 3 0 এবং এখানে আছে -m। তারপরে এখানে হচ্ছে কনস্ট্যান্ট b, তারপর হচ্ছে মিনিমাম রেশিও বের করব। কনস্ট্যান্ট b যদি আসে এখানে হচ্ছে কথা আছে আগে লিখে 1 1 1 1 2 1 0, তারপর হচ্ছে 2 3 4 0 1, এখানে হচ্ছে 12 আর এখানে হচ্ছে 1। তাহলে এ হচ্ছে আমার আমি সিমপ্লেক্স টেবিল ড্র করে ফেললাম ফার্স্ট, এবং এখানে ইনিশিয়াল বেসিক ফিজিক্যাল সলিউশন যেটা সেটা আমি এখানে লিখতে পারি IBFS, ইনিশিয়াল বেসিক ফিজিক্যাল সলিউশন S1 A1 যেটা সেটা আছে 5 12, ঠিক আছে 5 12, এটা হচ্ছে ইনিশিয়াল বেসিক ফিজিক্যাল সলিউশন। এখন আমরা আমাদের যে পূর্বের যে নিয়ম সেটা অনুযায়ী আমরা কাজ করব, এবং আমাদেরকে সে অনুযায়ী কি করতে হবে, ZJ - CJ বের করতে হবে, এবং ZJ বের করার সময় আমাদেরকে কোএফিসিয়েন্টগুলো মাল্টিপ্লাই করতে হয়। এখানে 0 into this 0 into this minus CJ মানে হচ্ছে -2, এরকম করে আমি এখানে সবগুলো 0 হবে, তার মানে -1 -3, এখানে হচ্ছে 0 আর এখানে হচ্ছে n। বুঝা যাচ্ছে কিনা? এটা হচ্ছে ZJ - CJ। আমি যদি আচ্ছা, এখানে A1 এর কোএফিসিয়েন্ট ছিল -n, এটার কারণে একটু চেঞ্জ হয়ে যাবে। A1 এর কোএফিসিয়েন্ট S1 ছিল হচ্ছে 0, A1 এর ছিল হচ্ছে -m। আমরা অবজেক্টিভ ফাংশন বা যেটা থেকে আনি, এই যে এটা হচ্ছে A1 এর কোএফিসিয়েন্ট। তো এখানে আসলে এই জন্য একটু চেঞ্জ হবে, 0 into 1 -12 -2m -2, তাহলে এটা হচ্ছে -12 -2 -3m -1 -4m -3, this is 0, এখানে 0, এটা হচ্ছে -m plus m -0, -2m -2 -3m -1 এবং -4m -3 আর 0 0। এখন এইখান থেকে মোস্ট নেগেটিভ যেটা, এটা আসলে আমাদেরকে m এর একটা মান চুজ করে বা দেখে আমাদের আইডিয়া করতে হবে। এটা হচ্ছে মোস্ট নেগেটিভ পার্ট, যেহেতু m এর সাথে -4 মাল্টিপ্লাই করা এবং -3 এখানে মাল্টিপ্লাই করা, সুতরাং এটা হচ্ছে মোস্ট নেগেটিভ। এটাকে আমরা চুজ করব। মোস্ট নেগেটিভের যে কলাম সেইখানে আমরা দেখব যে এটা হচ্ছে কলাম, তো এখন 5/2 এবং 12/4, এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 5/2, তাহলে এখানে মিনিমাম রেশিওটা কত হয়, 5/2, কারণ এটা হচ্ছে 2.5, ঠিক আছে। তো এখানে আমরা মিনিমাম রেশিও পেয়ে গেলাম, এবং আমাদের যে পিভট এলিমেন্ট যেটা সেটা পেয়ে গেলাম। এটা হচ্ছে এটা পিভট এলিমেন্ট, করেসপন্ডিং রো এবং কলামের যে এলিমেন্টটা সেটা হচ্ছে পিভট এলিমেন্ট। তাহলে আমরা ফার্স্ট টেবিলটা ড্র করে ফেলাম, এবং সেটা যে ক্যালকুলেশন ছিল সেটা আমরা করলাম। এখন আমরা সেকেন্ড টেবিলে চলে যাব, এবং সেকেন্ড টেবিলে যাওয়ার সময় আমাদের যে ফর্মুলা আছে সেটা কিন্তু আমাদের আবারও দেখতে হবে, যে নিউ ভ্যালু যখন আমরা তৈরি করবো। আচ্ছা, তার আগে আমি লিখি নেই যে এখানে যেহেতু এই 2টা, এটা হচ্ছে আমার পিভট এলিমেন্ট, সুতরাং x3 হচ্ছে এন্টারিং ভেরিয়েবল এবং s1 হচ্ছে লিভিং ভেরিয়েবল। তো সেক্ষেত্রে আমি এখানে লিখতে হবে x3, এবং এই কোএফিসিয়েন্ট হচ্ছে 3, এখানে হচ্ছে a1, কোএফিসিয়েন্ট হচ্ছে -1, ঠিক আছে। এটার সাথেই আমি নেই, নতুন করে যাতে না লেখা লাগে। তো এখানে আমার প্রথমে হচ্ছে যে যেই এলিমেন্টটা আমার পিভট এলিমেন্ট ছিল সেটা দিয়ে হচ্ছে প্রথম যে এন্ট্রিটা সেটা দিয়ে ভাগ, ঠিক আছে। তার মানে পিভট এলিমেন্টের এন্ট্রি দিয়ে ভাগ
হচ্ছে প্রথম রোটা, যেহেতু প্রথম রোটার মধ্যেই আমাদেরকে লিভিং ভেরিয়েবল এন্টারিং ভেরিয়েবল নতুন যে ভেরিয়েবলটা আসছে সেটা, তাহলে এটা হচ্ছে 2 দিয়ে ভাগ হবে 1/2, এখানে 1/2, এখানে 1, এখানে 1/2, এখানে 0। ঠিক আছে। আর দ্বিতীয় যে রোটা আছে সেই রোতে যদি আমি এই ইয়াটা নিয়ে আসি, নতুন ভেরিয়েবল যদি আমি বসাইতে চাই দ্বিতীয় রোটার মধ্যে, সেই রো এর মধ্যে যে ফর্মুলাটা সেটা আমি উপরের দিকে একটু লিখি যে নিউ ভ্যালু equals to old value minus corresponding column value into corresponding row value divided by হচ্ছে পিভট এলিমেন্ট যেটা আছে 2। তাহলে মূল ফর্মুলাটা হচ্ছে এটা যে নিউ ভ্যালু ইকুয়ালস টু, আমরা সরাসরি ক্যালকুলেশন পুরোটা করতে গেলে অনেক টাইম লেগে যাবে, এই জন্য জাস্ট ফর্মুলাটা দেখা একটা দুইটা ক্যালকুলেশন দেখাবো, বাকিগুলো লিখে ফেলবো। তো নিউ ভ্যালু এটা যদি আমি একটু দেখাতে চাই, এই ফর্মুলাটা আগেও তোমরা দেখছো। নিউ ভ্যালু ইকুয়ালস টু ওল্ড ভ্যালু মাইনাস corresponding column value CCV আর CRV হচ্ছে corresponding row value divided by pivot element। এখানে আমি 2 লিখছি, এখানে আমি pivot এলিমেন্টটাই লিখি যে pivot element। ঠিক আছে। তো এখন আমি যদি একটা ক্যালকুলেশন করা শুরু করে দিই যে ফার্স্ট যে এন্ট্রিটা আছে এখানে নিউ ভ্যালুটা বসাবো, এখানে ওল্ড ভ্যালু হচ্ছে 2, ওল্ড ভ্যালু কত 2, তাহলে 2 মাইনাস করেসপন্ডিং কলাম ভ্যালুটা কত, এখানে হচ্ছে 4, করেসপন্ডিং রো ভ্যালু যেহেতু এটা এখানে হচ্ছে রোটা 1, এখানে হচ্ছে 2 যেহেতু পিভট এলিমেন্ট, তাহলে 2, তাহলে 2 মাইনাস 2 কত হলো 0। তাহলে এই ক্যালকুলেশন অনুযায়ী আমি বাকি সব মানগুলা এখন লিখে ফেলবো। এখানে হচ্ছে 0, 1, 0, -2, 1। ঠিক আছে, এবং এখানেও তাই ওই মানগুলা উপরেটা 5/2 আর নিচেরটা যদি মান বের করে আসো তাহলে হবে 2। এটা হচ্ছে কনস্ট্যান্ট আর এটা হচ্ছে মিনিমাম রেশিও ভাগ। এখন আমরা আবার zj - cj বের করার জন্য zj - cj যদি বের করতে চাই একটা ক্যালকুলেশন যদি দেখি, এটা হচ্ছে শুধু 3/2 আর এখানে 0 আর মাইনাস এখানে 2, তাহলে 3/2 - 2 যদি করি তাহলে 3 - 2/2 মানে -1/2। এটা হচ্ছে ফার্স্ট এন্ট্রি -1/2। তাহলে এইভাবে আমি বাকি এন্ট্রিগুলো লিখে ফেলবো। এখানে -1/2 লিখলাম এবং পরের এন্ট্রিগুলো হচ্ছে -1/2 এর পরে এখানে হচ্ছে n প্লাস -n প্লাস হাফ, তারপর হচ্ছে 0, এখানে হচ্ছে 2n প্লাস 3/2, তারপর হচ্ছে 0। সো এই জেডের মান বের করতে লাগে না সবসময়। আচ্ছা, তাহলে এইখানে এখন আমাদের মোস্ট নেগেটিভ যেটা দেখা যাচ্ছে, যেহেতু এর মান আমরা জানি না, এইখান থেকে আমরা বলতে পারি যে এই এলিমেন্টটা হচ্ছে মোস্ট নেগেটিভ, এখানে zj - cj যেটা আমি বের করছি। তো এটা যদি মোস্ট নেগেটিভ হয় তাহলে এটা হচ্ছে সেই পিভট কলাম। এখন আমরা মিনিমাম রেশিওটা বের করবো, হচ্ছে 5/2/2 হাফ মানে হচ্ছে 2, তার মানে এখানে 5, এখানে হচ্ছে 2। তো এখন এখান থেকে আমরা দেখি যে এখানে মিনিমাম রেশিওটা হচ্ছে এটা এবং তার করেসপন্ডিং এলিমেন্ট হচ্ছে এটা, তার মানে এটা হচ্ছে তখন পিভট এলিমেন্ট। ঠিক আছে। তো এইটা যদি পিভট এলিমেন্ট হয় আমরা এখন আবার উপরেরটায় লিখবো, তাহলে আমার লিভিং ভেরিয়েবল হচ্ছে a1 এবং এন্টারিং ভেরিয়েবল হচ্ছে x2। এই যে এন্টারিং ভেরিয়েবল এই সোজা এখানে x2 আর লিভিং ভেরিয়েবল হচ্ছে a1 যেহেতু এখানে এটা আছে। এখন আমরা
এই 1 নম্বর টেবিলটাতেই আবার লিখব, মুছে দিই যাতে এটা কাজ মোটামুটি শেষ। তাহলে কি হবে, এখানে এই জায়গাটায় আমার x3 ছিল, তার কোএফিসিয়েন্ট হচ্ছে 3, এই জায়গাটায় হবে x2, তার কোএফিসিয়েন্ট হচ্ছে 1। এখন আমার যেহেতু x2টা নতুন আসছে, সুতরাং ওইটা হচ্ছে ওই পিভট এলিমেন্ট দিয়ে ওই রোটাকে আমি ডিভাইড করব। ব্যাস, এটা হচ্ছে এটার কাজ। তাহলে 0 1 -2 আমরা আমি এখানে আসলে না লিখলে 0 1 1 দিয়ে ভাগ করলে 0, এখানে -2, আর এটা আসলে লিখে নেয় তখন, কিন্তু লিখে দরকার নেই, আমি এখানে। আচ্ছা, এখন আবার পূর্বের মতো zj - cj বের করতে হবে, এবং সেই zj - cj মানে হচ্ছে 0 × 1। এটা হচ্ছে আবার ওল্ড ভ্যালু মাইনাস একটা দেখায়, এখানে হচ্ছে হাফ, এই পর্যন্ত আসে কিনা, এখানে হচ্ছে হাফ old value minus corresponding column value into corresponding row value of the 0, তাহলে হাফ এখানে হাফ হবে 1/2। তো এটা লিখলে আমরা পুরো একবার লিখে 0 1 3/2 0 1 3/2, এটা তো লিখবো না তখন, যদি লিখবো, আর এই মানগুলো তখন এভাবে পাওয়া যাবে, এটা হবে 2 আর এটা হবে 3/2। এখন আমরা আগের মতো যদি zj - cj বের করি, এখানে zj - cj 0, আর এটা হচ্ছে 3/2 -2 3/2 -2 যদি বের করি, এটা হচ্ছে -1/2। তো এইভাবে বাকিগুলো আমি যদি লিখি -1/2, এখানে 0, তারপরে 0, তারপরে 5/2, ঠিক আছে। এখানে মোস্ট নেগেটিভ হচ্ছে এটা, এবং মোস্ট নেগেটিভের যে কলাম সেটা হচ্ছে এটা। এখন আমাদের মিনিমাম রেশিওটা যদি বের করি, এখানে হচ্ছে 3, আর এটা হচ্ছে অসংজ্ঞায়িত, কারণ এখানে তো আসলে 0 দিয়ে ভাগ করলে সেটা মোটামুটি অসংজ্ঞায়িত হয়। তো তাহলে মিনিমাম রেশিওটা তখন এইটা হয়ে যায়, সেই স্টার যেটা, সেটা হচ্ছে মিনিমাম রেশিও। তার মানে এখানে x3টা হচ্ছে 1, এটা হচ্ছে পিভট এলিমেন্ট, x3 হচ্ছে লিভিং ভেরিয়েবল, এবং x1 হচ্ছে এন্টারিং ভেরিয়েবল। তাহলে এই টেবিলটা হচ্ছে লিখি এখানে, এখানে x1 হচ্ছে এন্টারিং ভেরিয়েবল, x1 কোএফিসিয়েন্ট হচ্ছে 2, আর এখানে x2 কোএফিসিয়েন্ট হচ্ছে 1। তো ঠিক আগের মতোই হাফকে হাফ দিয়ে ভাগ করলে 1 হবে, 0 হবে, 1/2 মানে 2, 3/2 1/2 মানে এখানে 3, আর এটা লিখে রাখবে না। তো এইভাবে আমরা দ্বিতীয়টায় আবার আগের মতো যদি বসাই, 4 ভ্যালু মাইনাস corresponding column value, এই ফর্মুলা দিয়ে 0 1 0 -2, আর এটা লিখব না। এবং এখানে যদি আমি zj - cj বের করি, তাহলে এখানে হচ্ছে 0, আর এখানে 2 -2 -0, এখানে 1 0 1 -1 0, তাহলে এখানে 1, এখানে 4। তার মানে দেখা যাচ্ছে এই জায়গাটা এসে আমরা দেখলাম যে zj - cj greater or equal 0, দ্যাট মিনস আমার এখানে অপটিমালিটি কন্ডিশন রিচড করেছে। আর এই পাশে 1টা তখন এটা হচ্ছে 3, আর এটা হচ্ছে 2। তো অপটিমালিটি কন্ডিশন যেহেতু রিচ করে ফেলেছে, সুতরাং এখন আমরা আমাদের ডিজায়ার্ড যে রেজাল্ট সেটা আমরা পেয়ে গেছি। x1 হচ্ছে 3, এবং x2 হচ্ছে 2, এবং x3 0, এবং ম্যাক্সিমাম ভ্যালু অফ z equals to 8। এখানে আমরা যদি z এর ইয়াতে পাই,
x1 হচ্ছে 3, x2 হচ্ছে 2 এবং x3 হচ্ছে 0। এই ভ্যালুগুলো আমি যদি অবজেক্টিভ ফাংশনে বসাই তাহলে তখন সেই ম্যাক্স জেড ভ্যালুটা পাবো হচ্ছে 8। তো সেই অনুযায়ী আমাদের মোটামুটি আজকে এই ক্লাসটা শেষ করার শেষ প্রান্তে। তো এইখানে আমাদের মূল যেই ক্লাসটা হচ্ছে আসলে আমাদের বেশি প্র্যাকটিস করতে হবে এবং প্র্যাকটিস করা মাত্রই আমরা আসলে ধরতে পারবো কোনটা সিমপ্লেক্স মেথড 1 এবং সিমপ্লেক্স মেথড 2 বা বিগ এম এ করতে হয়। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।